বিশ্বকাপ আড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ ফারুক। আমরা এখন কথা বলবো ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। আমরা কথা বলবো স্পেন এবং কেপ ভার্দে যে রাত 10টায় মুখোমুখি হতে যাচ্ছে এই প্রসঙ্গ নিয়ে। বিদ্যুৎ ভাই, স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দে কতখানি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, নাকি তাদের অবস্থা কুরাসাওয়ের মতো হবে? কেপ ভার্দে পশ্চিম আফ্রিকার একটি দেশ এবং আপনি জানেন যে এবারই তারা প্রথম বিশ্বকাপে এসেছে। সেই জায়গা থেকে কেপ ভার্দে স্পেনকে চ্যালেঞ্জ কতটা ছুড়ে দিতে পারবে সেটাই আসলে যারা আমরা টিভি সেটের সামনে থাকবো কিংবা যারা স্টেডিয়ামে থাকবে আমরা সেটাই দেখার চেষ্টা করবো স্পেনের এগেনস্টে কেপ ভার্দে কতটা লড়াই করতে পারে। নতুন একটা দেশ, আপনি জানেন যে পশ্চিম আফ্রিকার একটা দেশ আটলান্টিক মহাসাগরের 10টি ছোট ছোট দ্বীপপুঞ্জ নিয়ে তাদের দেশটি গঠিত, এই দেশটি গঠিত এবং এখানে 15 শতকের আগে কোনো বসতি ছিল না। মজার ব্যাপার হলো পর্তুগিজরা যখন এখানে আসা শুরু করলো তারপর সেখানে ধীরে ধীরে বসতি হয়ে উঠলো এবং পর্তুগিজদের এগেনস্টে আবার কেপ ভার্দের জনগণ কিন্তু তারা কিন্তু লড়াই সংগ্রাম করেছে এবং আপনি জানেন যে 1975 সালে কেপ ভার্দে পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তারপরে যদি তাদের বড় কোনো সাফল্য যদি আপনি দেখেন তাহলে এই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ বা তাদের জায়গা নিশ্চিত করা, অবশ্যই সেই জায়গা থেকে কেপ ভার্দের জন্য বিশ্বকাপে সুযোগটা পাওয়া। এবং আপনি জানলে অবাক হবেন যে আফ্রিকার পরাশক্তি দেশ ক্যামেরুন বাছাই পর্বে ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপে এসেছে। কেপ ভার্দে নতুন হলেও আমরা আশা করছি যে ক্রোয়েশিয়ার বিপক্ষে জার্মানি যে যন্ত্রের মতো খেলে 10-8টি গোল দিয়েছে। আপনাকে আমি আগেই বলেছিলাম যে জার্মানরা খেলে যন্ত্রের মতো খেলে। ফুটবলটা গোল করা তাদের কাছে কোনো ব্যাপার না। আপনি জানেন যে ব্রাজিলের এগেনস্টেও তারা 7টি গোল দিয়েছিল। তো ক্রোয়েশিয়া এবং জার্মানি যে ম্যাচটি আমরা দেখেছি সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে স্পেন এবং কেপ ভার্দের বিপক্ষে এতগুলো সংখ্যা বোধহয় নেই, আমি অন্তত এটা মনে করি, কারণ ক্যামেরুনকে তারা হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের বৈতরণী পেরিয়ে তারা কিন্তু এসেছে। এক্ষেত্রে আমি আপনাকে একটা বলতে চাই যে স্পেনের যে শক্তি সেটা আপনার আলোচনার মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। বিশেষ করে আপনি যখন কেপ ভার্দেকে নিয়ে এই ধরনের মন্তব্য করছেন তখন আমরা বুঝছি যে স্পেন অনেক শক্তিশালী দল, কিন্তু এই শক্তিশালী দলও কেপ ভার্দের কাছে না যেতে পারে। আমি কেপ ভার্দের কথা কেন বলছি, কেপ ভার্দের নতুন, ক্রোয়েশিয়াও নতুন, তারা বিশ্বকাপ এসেছে। এই দেশগুলো সম্পর্কে আমরা কতটা জানতাম আপনি যদি অনেক ক্ষেত্রে আমরা এই নামগুলো এর আগে শুনিনি বললেই চল, আমরা শুনিনি বললেই চলে। সেই জায়গা থেকে তাদের কিন্তু সিলেক্ট করা হচ্ছে আমাদের। নিশ্চয়ই ক্রোয়েশিয়া এবং কেপ ভার্দে এই দুটো দেশ দেখিয়েছে ক্রোয়েশিয়ার জনসংখ্যা ছিল 1.5 লাখের একটু বেশি আর কেপ ভার্দের জনসংখ্যা 5 লাখের ওপরে। তো সেই জায়গা থেকে তাদের বিশ্বকাপে চান্স পাওয়াটা তো বিরাট ব্যাপার। তো তারা স্পেনের সঙ্গে কতটা লড়াই করবে বা ক্রোয়েশিয়া জার্মানির সঙ্গে খেলেছে এটাই বিশাল ব্যাপার। তো আমি মনে করি যে স্পেনের চেয়ে কেপ ভার্দের আলোচনাটা কেন বেশি করা হচ্ছে, যে কেপ ভার্দে এবারই প্রথম এসেছে আর স্পেন তো টিকি টাকার দল। স্প্যানিশ লিগ গোটা দুনিয়া জুড়া বিখ্যাত। স্পেনের বার্সেলোনা, স্পেনের রিয়াল মাদ্রিদ, তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা তো বিশ্বের এমন কোনো ফুটবল প্রেমী নেই যে এই ক্লাব দুটো সম্পর্কে তাদের অজানা। এই ক্লাব দুটোতে তারা খেলে কত প্লেয়ার তারা প্রডিউস করেছে এবং নিঃসন্দেহে প্রত্যেকটি বিশ্বকাপে স্পেন ফেভারিট হিসেবেই যায় এবং নিঃসন্দেহে এবার বিশ্বকাপও স্পেন ফেভারিট কয়েকটি দেশের আপনি তালিকা করবেন সেখানে থাকবে এবং এর আগেও সেভাবেই তাদের নাম এসেছে। অবশ্যই আপনি জানেন যে 2010 বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তা তাদের সোনালী প্রজন্ম তাদেরকে কিন্তু বিশ্বকাপ উপহার দিয়েছে। 2014 এবং 2018 বিশ্বকাপ তাদের ভালো কাটেনি এবং 2022 কাতার বিশ্বকাপও তাদের ভালো কাটেনি। তো সেই জায়গা থেকে তারা এবার চেষ্টা করবে যে বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল অবধি যাওয়ার। স্পেন সেরকমই একটি দল এবং সেটা কতখানি নিশ্চিত হতে পারে বলে আপনার কাছে মনে হয়? তাদের যে খেলার ধরন, তাদের যে স্প্যানিশ যে লিগগুলো আছে সেই লিগগুলো তো আমরা তো হরহামেশাই দেখি। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলাগুলো তো আমরা হরহামেশাই দেখি, সেখানে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ রয়েছে। তো সেই জায়গা থেকে অনেক প্লেয়ার কিন্তু তাদের রয়েছে। সুতরাং স্প্যানিশরা বিশ্বকাপে একটা ভালো জায়গা দখল করতে পারে এবং তারা ভালো জায়গায় যাবে, এটা ফুটবল বিশেষজ্ঞরাই তো মনে করে। নিশ্চয়ই। আমরা এবার একটু অন্যদিকে যেতে চাই। রাত 1টায় মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম এবং মিশর। এখানে লড়াইটা কেমন হবে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, বেলজিয়াম এবং মিশররা এই ম্যাচটি কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। আমার যেটা মনে হয় মিশরের মোহাম্মদ সালাহর কথা নিশ্চয়ই আপনার মনে আছে। লিভারপুলের হয়ে তিনি মাঠ মাটিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত, কিন্তু
লিভারপুলে যেমনটি খেলেন মিশরের হয়ে কিন্তু তেমনটি তিনি এখন পর্যন্ত দেখাতে পারেননি। 2018 বিশ্বকাপ যেটা রাশিয়াতে হয়েছিল সেই বিশ্বকাপে মিশরকে তিনি খুব একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারেননি। এর কারণ হিসেবে আসলে আপনি কোন বিষয়টাকে নিয়ে আসবেন? দেখুন, একজন প্লেয়ারের উপর তো সব কিছু নির্ভর করে না। মোহাম্মদ সালাহ বিরাট বড় স্টার, কিন্তু তার সতীর্থরা যদি তাকে সেইভাবে যদি সাপোর্ট করতে না পারে, অ্যাসিস্ট করতে না পারে, সেই জায়গা থেকে কিন্তু বেশি দূর এগোনো খুব কঠিন। তবে বেলজিয়ামের সঙ্গে যখন তুলনা করছেন, বেলজিয়াম কিন্তু দুর্দান্ত একদল। 2018 বিশ্বকাপে কিন্তু তারা 3য় স্থান অর্জন করেছিল। এডেন হ্যাজার্ড, রোমেলো লুকাকু এবং কেভিন ডি ব্রুইনে তারা মিলে কিন্তু 2018 রাশিয়া বিশ্বকাপে 3য় স্থান তারা কিন্তু পেয়েছেন। যদিও কাতার বিশ্বকাপ তাদের ভালো কাটেনি, তবে লুকাকু এবং ডি ব্রুইনে এই দুজন কিন্তু এবারও রয়েছে এবং বেলজিয়ামের একটা ভালো রেজাল্ট পাওয়ার একটা পসিবিলিটি আছে এবং ভালো আমার মনে হচ্ছে যে মিশরের সঙ্গে তারা ফাইট করবে এবং আমরা এই ফাইটটা তাদের দেখেছি। যদি আমি প্লেয়ার টু প্লেয়ার বলি, কেভিন ডি ব্রুইন উনি ম্যানচেস্টার সিটিতে খেলতেন আর লিভারপুলে খেলতেন মোহাম্মদ সালাহ। তারা দুজন কিন্তু অনেকবারই মুখোমুখি হয়েছে, তো এখন দুজনই আলাদা আলাদা ক্লাবে খেলেন। তবে মিশর এবং বেলজিয়ামের 5বার মুখোমুখি হয়েছে, সেখানে 3বার মিশর জিতেছে এবং একটিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। সেই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু মিশর বেশ এগিয়ে পরিসংখ্যানে। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রীড়ার লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। স্পেন হেসে খেলে বিজয় তুলে নিবে, নাকি আমরা অন্য কোনো চিত্র দেখব? আমরা দেখব কেপ ভার্দে নতুন কোনো রেকর্ড তৈরি করে যাচ্ছে। এমনটি যদি নাও ঘটে, তারপরেও দেখার পালা আসলে কেপ ভার্দের নতুন দল হিসেবে স্পেনের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। আর সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে খেলা শুধু না, খেলার শেষ মুহূর্ত পর্যন্ত। অন্যদিকে বেলজিয়াম এবং মিশরের মধ্যে যে লড়াইটা হতে যাচ্ছে, সেখানে বিদ্যুৎ ভাই বলেছেন যে তিনি একটু হলেও এগিয়ে রেখেছেন মিশরকে। দর্শক, বিশ্বকাপ আড্ডা এখনকার মতো এ পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে।